আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব 28। রুমে ঢুকেই যেন ঝড় বয়ে গেল আদিবের ভেতরে। চোখ লাল, মুখ গম্ভীর, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। আচমকা দেয়াল জুড়ে এক লাথি মারল সে। গভীর শব্দে কেঁপে উঠল পুরো ঘর। টেবিলের উপর রাখা কাচের জগটা সে এক ঝটকায় ফেলে দিল মাটিতে। মুহূর্তে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাচের টুকরো। সারা ঘরে ঝনঝনে শব্দ প্রতিধ্বনিত হলো। হায়াত এগিয়ে আসলো আদিবের দিকে, কাপা গলায় বলল, আপনি এমন করছেন?" আদিব হায়াতের দিকে তাকালো, জোরে গলা চেপে ধরল 2 হাত দিয়ে। "চুপ, একটা কথাও বলবি না, রুম থেকে বের হ, ব্লাডি ফুল!" এরপর হায়াতকে ছেড়ে দিয়ে সজোরে ডিভানে এক লাথি মারল। ডিভান কেঁপে উঠল প্রচণ্ড শব্দে, যেন আদিবের ভেতরে রাগ আর অস্থিরতা জায়গা খুঁজে পাচ্ছে না। বিছানার এক কোণায় দাঁড়িয়ে রইল হায়াত, শুধু চোখে চোখে আতঙ্ক ফুটে উঠছিল। বুক কেঁপে উঠছে, ঠোঁট কাঁপছে, তবু সে চুপ, একটু শব্দ বের হলো না। ভয়ের কারণে হায়াতের কণ্ঠ যেন গলায় আটকে গেছে। মনে হচ্ছিল যে কোনো ভুল শব্দ হয়তো আবার ঝড় ডেকে আনবে। শুধু তাই স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল আদিবের দিকে। হায়াত তখনও নিঃশব্দে দাঁড়িয়েছিল, শরীরটায় ভয় যেন জমাট বেঁধে আছে। মুহূর্তেই আদিব ঝড়ের মধ্যে এগিয়ে এসে তার কোমল গাল দুহাতে চেপে ধরে গর্জে উঠল, "বাস্টার্ড, তুই কোন সাহসে এসব করলি?" আদিবের রাগী কণ্ঠে যেন পুরো রুম কেঁপে উঠল। হায়াতের গাল লাল হয়ে ফুলে উঠল। ব্যথার চাপ সামলাতে না পেরে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। শ্বাস নিতে নিতে আদিব যেন নিজের ভেতরের আগুন নিভাতে চাইছিল। হঠাৎ নিচে ভাঙা কাচের টুকরো চোখে পড়তেই সেটা তুলে নিয়ে নিজের শরীরে চালাতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে হায়াত দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আদিবকে। "এমন করবেন না প্লিজ, আমি সরি।" তুই আমাকে ধরবি না আর ওই হাত দিয়ে?" আদিব হায়াতকে সরিয়ে ফেলতে চাইলো, হাত ছুড়ে দিতে চাইলো, কিন্তু হায়াত বুকের সব শক্তি দিয়ে আঁকড়ে ধরে রইল স্বামীকে। শেষমেশ আদিবও ক্লান্ত হয়ে থেমে গেল। হায়াত আদিবের বুকে জড়িয়ে ধরে আছে চুপচাপ। আস্তে আস্তে বলল, "আমার কথা শুনুন।" "কি?" "আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে আপনাকে, না হলে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না।" ঘণ্টাখানেক আগে হায়াতকে প্রশ্ন করতে হায়াত যেন পুরো চুপ হয়ে গেল। এমন সময় রাজ বাঁকা হাসল। "সাদাত, ওকে তুই চিনিস?" আদিব একটু কপাল কুঁচকে বলল, "এটা আমার বউ রাজ, ওকে চিনব না মানে? আর তুই কিভাবে ওকে চিনিস?" আরবি আর হায়াত দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। হায়াত ভয়ে পুরো লাল হয়ে গেছে মুখটা। আবারও রাজ বলে উঠল, "হ্যাঁ, এই দুজনকে কালকে ওয়ারশি ব্রিজে কান্না করতে দেখেছিলাম। ফুচকা খেয়ে যা তা অবস্থা হয়ে গিয়েছিল এই ছোট্ট মেয়েটার। আমি আবার এসেছিলাম অফিসের কাজে, তো হঠাৎ করে ওদের অসহায়ভাবে দেখে পানি দিয়ে এসেছিলাম। আগে যদি জানতাম এটা তোর ওয়াইফ তাহলে।" আদিব একটু গম্ভীর মুখ করে রাজের দিকে তাকালো। রাজ মুহূর্তে চুপ করে গেল। আদিব হায়াতের দিকে তাকালো। "তোমাকে রাস্তায় নেকাব খুলে দাঁড়িয়ে পরপুরুষের সাথে কথা বলার জন্য অনুমতি দিয়েছি আমি? আর কোনো পরপুরুষের সাথে রং তামাশা করার জন্য? জবাব দাও আমার!" হঠাৎ চেঁচিয়ে ওঠে আদিব। বাড়ির সকলে ভয় পেয়ে গেল। হায়াত মুহূর্তেই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। এমন সময় রাহেলা চৌধুরী বললেন, "এটা কেমন অভদ্রতা দাদু ভাই, বাড়ির সকলের সামনে বউকে এভাবে বকতে আছে?" আদিব রাগে ফুঁসতে লাগলো, "দাদি, ও কেন পরপুরুষের সাথে কেন কথা বলল বা পানি খেলো?" মিসেস পাখি অর্থাৎ আদিবের ফুফি বললেন, "আরে কি মুশকিল, রাজই তো পানি দিয়েছে, রাজের সাথে কথা বললে কি হবে বাজান, একটু শান্ত হ। ফুপিমা, ও তো রাজকে চিনত না, তাহলে কেন খেলো?" এই বলে আদিব হায়াতকে জোরে এক চড় মারল। মিসেস অরোরা দৌড়ে এসে হায়াতকে বুকে চেপে নিলেন। রাজ বাঁকা হাসলো, একটু পর নিজের রুমে চলে গেল। সকলে আদিবকে কথা শোনাতে লাগলো, কিন্তু আদিব কোনো কিছু তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। এখন হায়াত বুকে থেকে মাথা সরিয়ে আদিবের চোখে চোখ রেখে বলল, "এত রাগ দেখাচ্ছেন কেন? একটু পানিই তো খেয়েছিলাম।" "কেউ পানি দিবে আর খেতে হবে? পরপুরুষের হাতের পানি কেন?" কি একটা কথা নিয়ে রাগ তার। "আচ্ছা, পানি খাওয়ার পর বাড়ি এসে তো ওয়াশরুমে গিয়েছিলামই, তো সেই পানি এখনো পেটে আছে নাকি? আর বলেছিলাম না আমাদের শত্রুর অভাব নেই, তবুও কেন নেকাব খুলে রাস্তায় তামাশা করতে হবে?" "সরি, আর এমন করব না।" আদিব আর হায়াতের চোখে চোখ রাখতেই যেন রাগ গলে গিয়ে অদ্ভুত এক আকর্ষণে পরিণত হলো। মুহূর্তে আদিব হায়াতকে নিজের বুকে টেনে নিল। হায়াত ভয়ে কেঁপে উঠলেও পারল না, বরং নিঃশব্দে মাথা নামিয়ে দিল। আদিব ঠোঁটে ঠোঁট রাখে হায়াতের, হায়াতের প্রশ্রয় দেয় তার শখের পুরুষকে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে। দুটি হৃদয় সম্পূর্ণ পরিপূরক হয়ে উঠতে ব্যস্ত। আদিবের গায়ে টি শার্ট খুলে ফেলল হায়াত।
আদিব তার লাজুক পাখির পরনের কাপড় আস্তে করে খুলে ফেলল। আলো আঁধারির খেলায় তার শরীর যেন ভাসছে নগ্ন জোয়ারে। আদিবের চোখ নিষ্ণাত। আদিবের ওষ্ঠ একে একে ছুঁতে লাগলো হায়াতের সর্বাঙ্গ। প্রতিটি ছোঁয়া যেন ভালোবাসার সত্য আহাজারি ছন্দ। প্রতিটি স্পর্শ যেন হায়াতের শরীর জুড়ে খেলা করছে। একটু পর পর কেঁপে ওঠে হায়াত। আদিবের এক হাতের আঙুল হায়াতের কোমর থেকে আস্তে আস্তে একটানে নিচে চলে যায়। অন্য হাত বক্ষস্থল জুড়ে বিচরণ করছে। মুখ ডুবিয়ে দিল সর্বাঙ্গে। হায়াতও আস্তে আস্তে আদিবের শিশ্নে মুখ ডুবিয়ে দিল। পরম আবেশে হায়াতের চুলগুলো চাপ দিল সে। হায়াত চুপচাপ খেতে লাগলো। একটু পর আদিব কেঁপে উঠে বসে পড়ল। লাজুক পাখিকে পরম আবেশে বুকের মাঝে উঠিয়ে নিল। হায়াতের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে আদিবের বুকে। আদিব আস্তে আস্তে মত্ত হয় এক প্রেমলীলাময় খেলায়। আদিব ক্রমশ বাড়িয়ে দিল ছন্দের জোয়ার। হায়াতের চোখের কোণায় পানি জমে যাচ্ছে। মুখে হালকা ব্যথাময় আওয়াজ। দুজনেই যেন অমৃত সাগরের ঢেউয়ে মেতে উঠল। বিছানার চাদরটা খানিক কুঁচকে গেল। হায়াতের আঙুল গেঁথে গেল আদিবের পিঠে। হালকা কামড়ে ধরে তার কাঁধ। আদিব হাঙ্কি স্বরে বলল, জান, আর একটু সহ্য করো প্লিজ। কষ্ট হলেও কিছু করার নেই, পরে ওষুধ খাইয়ে দিব। আপাতত আমাকে আর থামতে বলো না। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। প্লিজ, ইউ ডোন্ট স্টপ ইন দ্য মিডল অফ দ্য গেম অফ ডিজায়ার। টুনাইট ইজ অল মাইন। আমি আর পারছি না। আদিব প্লিজ। হুশ। আদিবের প্রতিটি স্পর্শে হায়াত কেঁপে উঠছিল। স্নিগ্ধ অথচ গভীর এক আবেশে সে আদিবের কাছে আরো ঝুঁকে পড়ল। যেন সে ভালোবাসার গভীরতম স্রোতে নিজেকে সম্পূর্ণ ভাসিয়ে দিল। হঠাৎ করেই নিস্তেজ হয়ে গেল হায়াত। বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারল আদিব। হায়াতের উপর থেকে উঠে বসলো আদিব। কপাল স্লাইড করে মনে মনে বলল, আজ একটু বেশি হয়ে গিয়েছে। ও শিট, কি করলাম এটা। শার্ট আর ট্রাউজারটা পরে হায়াতকে ভালো করে শুইয়ে দিল। এরপর ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে হায়াতের মাথায় পানি দিতে থাকলো। হায়াতের গাল বেয়ে পানি পড়ছে। আদিব লক্ষ্য করলো আজ বেশি বাইটের দাগ হয়ে গিয়েছে হায়াতের পুরো শরীর জুড়ে। রাত 7:25 হায়াতের জ্ঞান ফিরে এলো। আদিব তার পাশে বসে নিঃশ্বাস ফেলে বলল, আমার পাখি, কিচ্ছু হয়নি আমার সাপের বাচ্চাটার। পরম যত্নে আদিব হায়াতের কপালে আলতোভাবে চুমু দিল। ভয়ে কাপা হাত দিয়ে হায়াতের জামাটা ঠিক করে পরিয়ে দিল। হায়াত তার বুকে মাথা রেখে নিঃশব্দে রইল। শরীর যেন আজ একটু বেশি দুর্বল হয়ে গিয়েছে। আদিব হাত বাড়িয়ে টেবিল থেকে ওষুধ নিয়ে হায়াতকে খাওয়ালো, আলতোভাবে যত্ন সহকারে। তারপর ধীরে ধীরে হায়াতকে বিছানায় শুয়ে দিয়ে পাশে বসে থাকলো। রুমে শুধু হায়াতের নিঃশ্বাস আর আদিবের মৃদু শ্বাসের শব্দ ভেসে আসতে। মুহূর্তগুলো ভরা ছিল অস্বস্তি, যত্ন আর গভীর স্নেহে। মৃদু পদক্ষেপে আরবি রুম থেকে বেরিয়ে ছাদে এলো। রিয়া, নূপুর আর মিনহাজ পাশে গিয়ে দোলনায় বসতেই গল্পের আবহ ছড়িয়ে পড়ল। হায়াত আর তার বন্ধুদের নানা খুঁটিনাটি কথা বলতে শুরু করলো। এমন সময় ছাদে প্রবেশ করলো রাজ আর আসিফ। দুজনকে দেখে মুখে মৃদু হাসি ছড়িয়ে পড়ল সবার। দুই ভাই এগিয়ে এলো। নূপুর আর রিয়া উৎসাহ নিয়ে সিলেটের সাদা পাথর নিয়ে প্রশ্ন করলো, আর রাজ গল্পে রং ছড়িয়ে দিতে শুরু করলো। মিনহাজা একটু সরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। এতক্ষণ চুপচাপ গল্প শোনায় ডুবে থাকা আরাবির মনে হঠাৎ এক অদ্ভুত ঝড় উঠল। মনে হলো আসিফ যেন তার দিকে তাকিয়ে আছে। সে দ্বিধায় চোখ তুলতেই চোখে চোখ মিলল দুজনের। মুহূর্তটা যেন হাওয়ায় ঝুলে রইল। পরক্ষণেই আরাবি নিজেকে মনে মনে ধমকালো, আরে ছেলেটা তো দুদিন পর অন্য কারোর সাথে বিয়ে, আর আমি কি না এমন কুনজর তাকাই। ছি আরাবি, ছি। নিজের অপরাধবোধ থেকে মুক্তি পেতে দোলনা ছেড়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ালো সে। বাতাসে চুল উঠছিল, অথচ ভেতরে ভেতরে মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। আসিফ মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার সাথে একটু কথা বললেই বা ক্ষতি কি। কি অদ্ভুত ব্যাপারটা। মাত্র একদিনেই যেন ওকে নিজের খুব কাছের মনে হচ্ছে। ভাবনাগুলো আসিফকে আর আটকালো না। ধীর পায়ে আরবির পেছন পেছন ছাদের অন্য কোণে এসে দাঁড়ালো সে। কিছু না বলে ফোনে স্ক্রল করতে লাগলো, যেন নিছক কাকতালীয়ভাবে পাশে এসেছে। আরবি প্রথমে বুঝতেই পারেনি। হঠাৎ মাথা ঘুরিয়ে তাকাতেই চমকে উঠল। চোখে চোখ পড়তেই বুকের ভেতর অকারণে কেঁপে উঠল মন। আরবি একটু কেঁপে উঠল। ভয়ে গলা কাঁপতে কাঁপতে বলল, ও আল্লাহ, ভূত! না না, জিন! জোরে চিৎকার দিতে যাবে এমন সময় আসিফ ঠোঁট চেপে হালকা দাঁত কিচ করে মেরে বলল, আমি আসিফ, জলজান্ত মানুষ, কোনো ভূত না, অভিসারিণী। আরবি ভ্রুকুচকে তাকালো। বুঝতে পেরেছি মিস্টার ভূত,
তবে আপনি এখানে কি করছেন? আর অভিসারিণী আবার কে? আসিফ ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি খেলালো। কেন? আপনিই তো মিসেস। আরাবি বিরক্তি চেপে স্বরে বলল, মিস হবে মিস আরাবি রাইবা। শান্ত গলায় জিজ্ঞেস করলো আসিফ, ভাবির সাথেই পড়েন তাই তো? হুম। চুপচাপ স্থির হয়ে আরাবের দিকে তাকিয়ে রইল আসিফ, দৃষ্টি এড়িয়ে যাচ্ছিল না কিছুতেই। এমন সময় আচমকা তার ফোনে রিংটোন বেজে উঠল। স্ক্রিনে ঝলমল করছে লেখা হবু বউজান। এক মুহূর্তেই আরাবের বুকের ভেতর কেমন অদ্ভুত শূন্যতা নেমে এলো, চোখ সরিয়ে নিল দ্রুত, যেন দেখেও দেখেনি। ঠোঁট কামড়ে ভেতরে ভেতরে নিজেকেই ধমক দিল। মনে মনে বলল, তুই পাগল হয়েছিস আরু? অযথা অন্যের ব্যক্তিগত পুরুষের হক নষ্ট করছিস। কেন কথা বলতে গেলি তুই? কিন্তু আরাবির মন যেন কিছুতেই মানতে চাচ্ছে না। মন যেন বলে উঠল, এটাই তোর জীবনের প্রথম ভালো লাগার পুরুষ। ওদিকে আসিফ কল রিসিভ করে নিঃশব্দে কয়েক কদম দূরে সরে গেল। ছাদের আলো আঁধারি ভেদ করে তার কণ্ঠ ভেসে আসছিল অস্পষ্টভাবে। আরবি সবার পাশে গিয়ে বসলো। হঠাৎ নূপুর উল্লাসিত কণ্ঠে ডাক দিয়ে বলল, আরবি একটু কফি নিয়ে আসো সোনা। দেখবে রোজি খালা চা বানাচ্ছে, তুমি গিয়ে শুধু বলো আরেকটা কফি বানাতে। ঠিক সেই মুহূর্তে ছাদে উঠলেন আদিবের মা, চাচি আর ফুফি। আসিফের মা আরবিকে বললেন, তোমার যেতে হবে না মা, আমি সবার জন্য নিয়ে আসছি, তুমি এখানে বসে গল্প করো। আরাবি মুচকি এসে সামান্য মাথা নেড়ে উত্তর দিল, না না আন্টি, আমি যাচ্ছি, আপনি বসুন, সবার সাথে গল্প করুন। রাত 9টা বেজে 7 মিনিট। হায়াত আর আদিব গোসল শেষে চুল আশ্রয় নিল। আদিব বাঁকা হেসে বলল, দেখেছো বউজান, যত বেশি আদর করব তত বেশি তুমি সুন্দর হবা। হায়াত একটু কপাল কুঁচকে বলল, কেন, আমি কি সুন্দর না নাকি? না বউ, তুমি অনেক সুন্দর, তবে তোমাকে আদর করলে ওই দিন একটু বেশি সুন্দর লাগে। কচু লাগে, ফালতু লজিক। যা বউ, আমাকে সম্মান দেয় না রে। আদিব আলতো করে হায়াতের কপালে একটি মৃদু পরশ দিল। এরপর এক গ্লাস দুধ হাতে নিয়ে সে বলল, ধরো খেয়ে নাও, কোনো কথা শুনবো না, খেতে হবেই। হায়াত লাজুক হাসি দিয়ে সেই দুধ খেয়ে নিল। যেন লক্ষ্মী মেয়ের মতো শান্তি আর সন্তুষ্টি ভরে উঠল তার ভেতরে। দুধ খেয়ে হায়াত মাথায় ওড়না ঠিক করলো, তারপর আদিবের সাথে ছাদের দিকে পা বাড়ালো। এদিকে আসিফ কল শেষ করে হঠাৎ ফোন কেটে দিল। আসলে কলটি আসিফের হবু বউ হাফসা থেকে নয়, বরং তার মা দিয়েছিলেন। টুকটাক বিয়ের পোশাকের বিষয় নিয়ে কথা শেষ করে সে নিচে নামার জন্য পা বাড়ালো। আরবি এক মনে গুনগুন করে নিচের দিকে নামছিল। হঠাৎ ওনার সঙ্গে পা বেজে দুটো সিঁড়ি পড়ে গেল। ব্যথায় চিৎকার করতে করতে সে হাত বাড়ালো। আহ, আমার পা! আসিফ চিৎকার শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে নামলো। ঠিক তখনই আদিবার হায়াতও উপরে এসে উপস্থিত হলো। হায়াত দ্রুত আরবিকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু আরবির শরীরে হালকা ব্যথা থাকার কারণে নিচু হওয়া সম্ভব হলো না। অবশেষে আদিব নরম কণ্ঠে বলল, আসিফ, আরবিকে কোলে তুলে নিচে যা, আমি ডাক্তারকে কল করছি। আরবিকে কিছু বলার সুযোগ না দিয়ে আসিফ চুপচাপ আরবিকে কোলের মধ্যে তুলে নিল। আরবি ব্যথায় আর লজ্জায় চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। হায়াত দ্রুত নিচে নেমে তেল গরম করতে আর সাথে বড় পানার ব্যবস্থা করলো, যেন আরবির ব্যথা কমানো যায়। রুমে এসে আসিফ আরবিকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল। তারপর নরম কণ্ঠে বলল, দেখি কতটা ব্যথা পেয়েছেন। আরবি লজ্জায় চুপচাপ চোখ বুজে বলল, না না, আমার কিছু হয়নি, দেখতে হবে না। আসিফ কপাল কুঁচকে আরবির পায়ের দিকে হাত বাড়ালো, নিঃশব্দে একটু প্লাজোটা উঁচু করলো ব্যথা পরীক্ষা করতে। হঠাৎ আরবির শরীরে সমস্ত লোম কাঁপতে লাগলো। লজ্জায় চোখ বন্ধ করে চাদর আঁকড়ে ধরলো। আসিফ লক্ষ্য করলো আরবির পা কিছুটা ফুলে গেছে, তাই সাবধানে আরো মনোযোগী হলো। সেই সময় রুমে প্রবেশ করলো হায়াত। চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া অনেক ব্যথা পেয়েছে নাকি? আসিফ সঙ্গে সঙ্গে প্লাজো ছেড়ে দিল আর চুপচাপ রুমের দরজার দিকে সরে গেল। ঠিক সেই সময় ডক্টর এসে উপস্থিত হলেন, সঙ্গে আদিবও। আরবি চুপচাপ বিছানায় বসে রইল। আর ততক্ষণে বাড়ির সবাই একে একে তার রুমে এসে হাজির হলো। রুমটি এখন ভরা ছিল উদ্বেগ, সহানুভূতি এবং যত্নের আবহে। ডক্টর কিছু ওষুধ দিয়ে চলে গেল। বাড়ির সবাই ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেল, কিন্তু আসিফ, নূপুর, হায়াত ও মিনহাজা রুমের মধ্যে দাঁড়িয়ে রইল। হায়াত খেয়াল করলো আসিফ আরবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, আর আরবি নিঃশব্দে বিছানায় আধশোয়া হয়ে নূপুরের পায়ের মলম লাগানো দেখছে। আরবি সামনের দিকে তাকাতেই আবারও চোখে চোখ আটকে গেল। নিজেকে খানিকটা লজ্জাজনিতভাবে চোখ নিচে নামিয়ে ফেলল। হায়াত লক্ষ্য করল সে যা চেয়েছিল তাই হচ্ছে, কিন্তু ভুল সময়ে। তার মন একটি অদ্ভুত টান অনুভব করছে, যেন সময়টা থেমে গেছে, অথচ চারপাশে নিঃশব্দে গভীর একটি আবেগের লুকোচুরি চলছে। এর শেষ পরিণতি কি হবে সামনে গেলেই জানা যাবে।